This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। বিহার ভোটের পরেই বাংলায় কি ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ? বাংলায় ক্যাম্প করেই কি এবারে ভোটের প্রচারে নামবেন মোদী সেনাপতি? বড় খবর। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এ রাজ্যে বাড়ি ভাড়া করেই প্রচার সারবেন অমিত শাহ। বড় খবর নিঃসন্দেহে। বরাবরই বাংলাকে পাখির চোখ করেছেন অমিত শাহ। সূত্র বলছে রণকৌশল থেকে রূপায়ণ বাংলা থেকেই দেখতে চাইছেন অমিত শাহ। এই মুহূর্তের বড় খবর, বিহারের নির্বাচনের পরেই কি তাহলে বাংলায় ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ? বাংলায় ক্যাম্প করেই কি এবারে 26-এর নির্বাচনে প্রচার করবেন অমিত শাহ? সূত্র বলছে বিহার নির্বাচনের পর এই বাংলায় কোনো একটি জায়গায় বাড়ি ভাড়া করে থাকবেন অমিত শাহ এবং সেখান থেকেই তিনি 26-এর প্রচার করবেন, 26-এর রণকৌশল ঠিক করবেন। 25-এ হচ্ছে দিল্লি, 26-এ তামিলনাড়ু, বাংলায় হবে বিজেপি সরকার। 8ই জুন এমনই হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনকে ঠিক কি হুঙ্কার দিয়েছিলেন শুনুন। दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। প্রদীপ্ত, অমিত শাহ ভিন রাজ্যে অন্য একটি কর্মসূচি, সেখানে দাঁড়িয়েও তিনি টার্গেট করছেন, পাখির চোখ করছেন বাংলাকে। খুব পরিষ্কার, এবার বাংলাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সূত্র কি বলছে, প্রচার কিভাবে হতে পারে? দেখো, তাদের সিরিয়াসনেস এটা থেকেই দেখা যাচ্ছে যে আমরা যা জানতে পারছি তা হলো যে নভেম্বরের পর অর্থাৎ বিহারের ভোট মিটে যাবে এবং পশ্চিমবঙ্গের যে উৎসব পর্ব, যা উৎসবের মরশুম, সেটাও শেষ হয়ে যাবে এবং তারপর অমিত শাহ এই রাজ্যে ক্যাম্প তৈরি করবেন। প্রয়োজনে তিনি বাড়ি ভাড়া নেবেন, এটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে এবং সেখান থেকেই এই রাজ্যের যে ভোট কৌশল, ভোটের নজরদারি, সেই সমস্তটা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং অমিত শাহ এই রাজ্যে থাকলে, বিজেপির একটা অংশ বলছেন যে অমিত শাহ এই রাজ্যে থাকলে ভোটের সময় প্রশাসনের ক্ষেত্রে যে পক্ষপাতমূলক আচরণ দেখা যায় সেটা অনেকটা কম হবে এবং অমিত শাহ থাকলে খুব স্বাভাবিকভাবেই দলের কর্মী সমর্থকরা তারাও উজ্জীবিত হবেন। আর সেই কারণেই হয়তো অমিত শাহ এই ধরনের পরিকল্পনা করছেন, তেমনটাই বিজেপি নেতৃত্বের একটা অংশ দাবি করছেন। নজর থাকবে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা কিভাবে দেখছে। শশী পাজা কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন দেখুন। তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, ন্যাশনাল এক্সিকিউটিভও বিশ্বাস রাখে না, আস্থা রাখে না বাংলার বিজেপি ইউনিটের উপরে। সুতরাং তাদের কোনো লোকাল নেতৃত্বই তৈরি হয়নি। আপনি ওই আপনার মিডিয়ার মধ্যে আমরা নেতাদের দেখব, তাদের ভাষণ দেখব, আর মাটি স্তরে পুরো ফাঁকা রয়েছে অর্গানাইজেশন। সর্বভারতীয় পার্টি আর সর্বভারতীয় নেতারাই আসবেন, প্রচার করবেন, আর এখানকার লক্ষ লক্ষ কর্মী তাদের সঙ্গে থাকবেন। জয়প্রকাশ বাবু তো সবে টিএমসিতে গেছেন, তার নেতাদের জিজ্ঞেস করুন ত্রিপুরায় তারা কত টাকা খরচা করেছেন, গোয়াতে কত টাকা খরচা করেছেন। তারা ডেলি ভ্যাকেন্সি করেন না, এখান থেকে বাসে করে লোক নিয়ে গিয়ে সভা করতেন ত্রিপুরায়, আমি দেখেছি। বহুতই করেননি, লোক ভালো করে প্যাকিং করে পাঠিয়েছে। অতএব বড় কথা না বলেন, এবারে এই যেটুকু জমিদারি আছে না, টিম করছে, 26-এ সেটা গুটিয়ে যাবে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। দিল্লিতে, রাজধানী দিল্লিতে বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে ঘরছাড়া করছে বিজেপি প্রশাসন, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির বসন্তকুঞ্জে জয় হিন্দ কলোনিতে গেল তৃণমূল সাংসদদের একটি দল। যদিও বিজেপি দাবি করছে আদালতের নির্দেশে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ। এবারে 5 দিন 6 দিন হলো যে হঠাৎ করে কিছু বিজলি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ, টিআরপির জওয়ান, এরা হঠাৎ করে এন্ট্রি মারে আর না আমাদের कोई नोटिस, ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। बिजली काट रहे हैं, आपको नोटिस मिला? नहीं,
कुछ नहीं नोटिस दिया, 2 दिन आके काट दिया पूरा। पुलिस वाला भी कोर्ट का इनाम ले, बिजली वाला भी कोर्ट का इनाम ले रहा है। এখানে যে আমাদের কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাভেদ তরিকাতে আছে, এসে না বাংলাদেশি না বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী বলা চলে। বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। কেটে দাও লাইন, ইলেকট্রিকের লাইন, কেটে দাও জলের লাইন। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। যত রকমের প্রক্রিয়া সেগুলো চালু হয়ে গেছে। এটা বুঝি রাজধানীর কাজ? এই ভারতবর্ষের রাজধানী, সেই রাজধানীতে এই কাজ হচ্ছে। রাজ্যে ফিরে আসি। ভোটের 10 মাস আগেই খুনোখুনি শুরু। রাজ্যে 3 দিনে 3 তৃণমূল নেতা খুন। ভাঙড়, মালদার পর বীরভূমের সাঁইথিয়া। এবার তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ। খুনের নেপথ্যে দলেরই একাংশ, অভিযোগ করেছে পরিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়ার কোনারপুর গ্রামে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে এবং বাড়ির ভেতর তিনি রয়েছেন। এই যে খুন হয়েছে, এই খুনে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই 3 জনকে যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, সেই 3 জনকে কোনো রাজনৈতিক তাদের সঙ্গে যোগ রয়েছে কিনা, বা এই 3 জনের সাথে আরও কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, সমস্ত দিক যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখছে, পাশাপাশি তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বাবা দাবি করছেন যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তদন্ত করতে হবে সঠিকভাবে, এই দাবি তারা করছেন। বিধায়ক তার সামনেও তারা দাবি করলেন যে প্রকৃত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু তার পরিবারের লোকজনও করছে। সব মিলিয়ে কিন্তু আবারও বীরভূম জেলায় এই রাজনৈতিক চাপানুতোষ তৈরি হয়েছে এই খুনকে কেন্দ্র করে। কারণ বিজেপি তারা ইতিমধ্যেই আসরে নেমেছে, তৃণমূল কংগ্রেস তারা বলছেন দুষ্কৃতীদের কাজ, কোনো রাজনৈতিক যোগ নেই, পরিবারের লোক বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত অধিকার, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতোষ যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে, সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া হচ্ছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গেছিল। কোথায় চিরকুট দিত? ওই দরজায় চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে পার্টির মারফত খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে। ও কি অপরাধ করেছে? তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি।